শুভরাত্রি সবাইকে। আশা করি সবাই শারীরিকভাবে সুস্থ আছো, ভালো আছো। তো আমি আজকে তোমাদের সামনে ডিএলএড পার্ট 1-এর থার্ড এপিসোডের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের আজকে চাইল্ড স্টাডিজ থেকে তোমাদের ইউনিট যে 2 রয়েছে, 2 নম্বর ইউনিট, সেই 2 নম্বর ইউনিটের থেকে একটি 7 নম্বরের প্রশ্ন, যেটি কিনা হচ্ছে পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। তো এই প্রশ্নটি আজকে আলোচনা করব। তো দেখো, এখানে টোটাল পয়েন্ট 3টে রয়েছে, মেন পয়েন্ট। এটি হচ্ছে 1 নম্বরে দেখতে পাচ্ছ পরিণমন কাকে বলে, 2 নম্বর হচ্ছে বৃদ্ধি ও পরিণমনের পারস্পরিক সম্পর্ক, 3 নম্বর রয়েছে পরিণমনের বৈশিষ্ট্যাবলী। তো পরিণমনের বৈশিষ্ট্যাবলীতে অনেকগুলো সাব পয়েন্ট রয়েছে, টোটাল 10টি পয়েন্ট রয়েছে সাব পয়েন্ট। তো এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব আজকে। চলো প্রথমে আজকে আলোচনা করি 1 নম্বর পয়েন্ট, পরিণমন কাকে বলে। তো পরিণমন কাকে বলে, তো এই বিষয়ে কিন্তু অনেকগুলো সংজ্ঞা রয়েছে, অনেক মনোবিদের সংজ্ঞা রয়েছে। তার মধ্য থেকে আমি বেছে নিয়েছি 4 জন মনোবিদের সংজ্ঞা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মনোবিদ স্কিনার, মনোবিদ কোলেসনিক, মনোবিদ ম্যাকগিয়ার, মনোবিদ আর্নল্ড গেসেল। আমি ক্রমান্বয়ে এক এক করে বলছি ওনারা কি বলেছেন পরিণমন সম্পর্কে। তো মনোবিদ স্কিনার বলেছেন যে পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশ ও অবস্থার ব্যাপক তারতম্য ঘটলেও মোটামুটিভাবে একইভাবে সংগঠিত হয়। অর্থাৎ তিনি বলেছেন যে পরিণমনকে তিনি বলেছেন এক ধরনের বিকাশ, যেটি কিনা পরিবেশ এবং পরিস্থিতি বা অবস্থা যাই থাকুক না কেন, এগুলোর যদি তারতম্য করে থাকে এক জায়গা থেকে আরেক জায়গা বা এক দেশ থেকে আরেক দেশের, তো তাহলেও কিন্তু সমস্ত জায়গাতে তার একই রকমভাবে এটি সংগঠিত হয়। এবার আসছি মনোবিদ কোলেসনিক। তিনি বলেছেন যে জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনকেই বলে পরিণমন। এরপর আসছি মনোবিদ ম্যাকগিয়াকের কথায়। তিনি বলেছেন যে বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন ও অভিজ্ঞতার পরিবর্তে প্রধানত জৈবিক কারণে আচরণের পরিবর্তনকেই পরিণমন বলে। এবার আসছি মনোবিদ আর্নল্ড গেসলের কথায়। তিনি বলেছেন যে স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। তাহলে দেখা যাচ্ছে এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে যে শিশু যখন জন্মায়, জন্মানোর সঙ্গে সঙ্গে সে কিন্তু কিছুগুলো জিনগত বৈশিষ্ট্য নিয়ে আসে। এবার শিশু যখন আস্তে আস্তে বয়ঃপ্রাপ্ত হয়, তার বয়স বৃদ্ধি ঘটতে থাকে, তখন কি হয়, এই যে জিনগত বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে শিশুর মধ্যে যে আচরণ রয়েছে, সে আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন ঘটিয়ে থাকে। তো এই যে পরিবর্তন, অর্থাৎ আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন, এই পরিবর্তনটাকেই কিন্তু এক কথায় পরিণমন বলে বলা হয়ে থাকে। এবার আসছি 2 নম্বর পয়েন্টে, যেটি রয়েছে বৃদ্ধি ও পরিণমনের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বৃদ্ধি ও পরিণমনের পারস্পরিক সম্পর্ক। তো এটি আলোচনা করার পূর্বে আমরা প্রথমে একটু জেনে নেব যে বৃদ্ধি কাকে বলে। তোমরা অনেকেই জানো, আমাদের আর্নল্ড জোন্স, তিনি মনোবিদ আর্নল্ড জোন্স, তিনি বলেছেন যে বৃদ্ধি হলো দেহের, তিনি বৃদ্ধির সংজ্ঞা হিসেবে তিনি বলেছেন, যে উল্লেখ করেছেন যে বৃদ্ধি হলো দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। তো এই বৃদ্ধি হচ্ছে অবশ্যই ধারাবাহিক এবং অগ্রগতিমূলক পরিবর্তন। আচ্ছা, তো এই বৃদ্ধি যখন ঘটতে থাকে শিশুর মধ্যে, তখন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তার আচরণেও কিন্তু পরিবর্তন ঘটতে থাকে, এবং এই আচরণের হচ্ছে যে পরিবর্তন ঘটতে থাকে সেটাই কিন্তু গুণগত এবং পরিমাণগত পরিবর্তন, মানে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন ঘটতে থাকে। তো আর এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে আচরণের গুণগত ও পরিমাণগত যে পরিবর্তন ঘটতে থাকে, এই পরিবর্তনকেই পরিণমন বলে বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আসছি যে এই তো গেল বৃদ্ধি এবং পরিণমন। তো
শিশুর যে বৃদ্ধি, এই যে বৃদ্ধি যে বিষয়টি, বৃদ্ধি কিন্তু সারা জীবন ধরে ঘটে না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, নির্দিষ্ট স্তর পর্যন্ত বৃদ্ধি হয়। তো শিশুর এই যে বৃদ্ধি, এই বৃদ্ধি কিন্তু যতক্ষণ পরিণমন ঘটতে থাকে শিশুর মধ্যে, ততক্ষণ পর্যন্ত অনবরতভাবে বৃদ্ধি ঘটতে থাকে। আর পরিণমনের অন্তিম পর্যায়ে যখন পরিণমন শেষ হয়ে যায়, তখন কিন্তু বৃদ্ধিরও সমাপ্তি ঘটে থাকে। তাহলে দেখা যাচ্ছে যতক্ষণ পরিণমন হয় ততক্ষণ বৃদ্ধি হয়। আবার অপরদিকে দেখতে গেলে এই পরিণমন যে প্রক্রিয়াটা, এটি কিন্তু বৃদ্ধির উপরে নির্ভরশীল। বৃদ্ধি ঠিক করে না হলে কিন্তু পরিণমন হয় না, ঠিকভাবে হবে না। অতএব দেখা যাচ্ছে যে বৃদ্ধি এবং পরিণমনের মধ্যে একটা পারস্পরিক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এবার আসছি পরবর্তী পয়েন্টে, এটি হচ্ছে পরিণমনের বৈশিষ্ট্যাবলী। পরিণমনের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, আমাদের 1 থেকে 10 পর্যন্ত বৈশিষ্ট্য রয়েছে। এগুলো আমরা আবার ক্রম অনুসারে আলোচনা করছি। আসছি 1 নম্বর পয়েন্টে, যেটি বলা হয়েছে যে কর্মদক্ষতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন। তো পরিণমনের ফলে শিশুর কর্মদক্ষতার বৃদ্ধি হয় এবং আচরণগত পরিবর্তন ঘটে থাকে। অর্থাৎ শিশু ছোট্টবেলায় যে পরিমাণে খাবার খায়, যতক্ষণ তারপরে আস্তে আস্তে তার খিদে বাড়ার দরুন সে কিন্তু পরবর্তীকালে তার থেকে বেশি খাবার খেতে পারে, বেশি খাবার হজম করতে পারে। এছাড়াও দেখা যায় যে আচরণগত পরিবর্তন অন্যান্য বিষয়ে হয়ে থাকে, যেরকমভাবে শিশু ছোটোবেলায় প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। 1 বছর বয়সে সে হাঁটতে শুরু করে। এরপরে তার বয়স যখন বাড়তে থাকে, 4 বছর, 5 বছর, 6 বছর যখন বয়স হয়, সে কিন্তু সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করতে পারে, দৌড়াতে পারে, স্কিপিং করতে পারে। এছাড়া শিশু প্রথমে যখন তার বয়স কম থাকে, তখন কিন্তু 8-9 মাস বছর বয়সে সে কিন্তু পুরো তাকে কোনো ধরার বস্তু দিলে কিন্তু আঙুলগুলোকে ঠিকভাবে ইউজ করতে পারে না। কিন্তু পরবর্তীকালে মোটামুটি তার যখন 2 বছর বয়স হয়, তখন কিন্তু আঙুলগুলি সুগঠিত হওয়ার দরুন কিন্তু যে কোনো জিনিসকে ধরতেও পারে আঙুলের মাধ্যমে। তো দেখো, এরকমভাবে শিশুর আচরণগত পরিবর্তন হয় এবং কর্মদক্ষতার বৃদ্ধিও ঘটতে থাকে পরিণমনের ফলে। এরপর আসছি 2 নম্বর পয়েন্টে, পরিণমনকে বলা হয় স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া। কেননা পরিণমন উপযুক্ত পরিবেশ পরিস্থিতি বা উদ্দীপকের কোনো বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়াই কিন্তু স্বাভাবিক নিয়ম মেনেই কিন্তু পরিণমন প্রত্যেকটি শিশুর মধ্যে সংগঠিত হয়। তাই পরিণমনকে বলা হয়ে থাকে স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া। আসছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে পরিণমন হলো চাহিদা নিরপেক্ষ প্রক্রিয়া। কারণ এই যে পরিণমন, এই প্রক্রিয়াটি শিশুর চাহিদা, অভিভাবকের চাহিদা বা পরিবেশের চাহিদা বা সমাজের চাহিদা, এই সমস্ত চাহিদা নিরপেক্ষ। এই সমস্ত চাহিদা কিন্তু কোনোভাবেই পরিণমনকে নিয়ন্ত্রণ করে না। পরিণমন তার স্বাভাবিক নিয়মেই সংগঠিত হয়। তো সেই জন্য পরিণমনকে বলা হয়ে থাকে চাহিদা নিরপেক্ষ প্রক্রিয়া। আসছি পরবর্তী পয়েন্টে, 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে সক্রিয়তা অপরিহার্য নয়। তো পরিণমনের ক্ষেত্রে সক্রিয়তা কিন্তু অপরিহার্য নয়, কারণ পরিণমন এটি প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবে অজান্তেই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। এর জন্য কোনো ব্যক্তির সক্রিয়তা অপরিহার্য নয়। শিখন যেরকমভাবে আমাদের সক্রিয়তার মাধ্যমে সম্পন্ন হয়, কিন্তু পরিণমন কোনোভাবেই সক্রিয়তার উপর নির্ভরশীল নয়। এই জন্য এটাকে বলা হয়ে থাকে সক্রিয়তা অপরিহার্য নয় পরিণমনের ক্ষেত্রে। আসছি পরবর্তী পয়েন্টে, 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিণমন হলো সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া। তো জন্মসূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলির বিকাশের ওপর পরিণমন নির্ভরশীল। যেমন পৃথিবীর সমস্ত স্থানেরই শিশু, যে কোনো দেশ হোক না কেন, যে কোনো সমাজের হোক না কেন, প্রত্যেকটি শিশু কিন্তু প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে দাঁড়াতে শেখে, তারপরে হাঁটতে শুরু করে, এবং 2 বছরের পর
আস্তে আস্তে কথা বলতে শেখে, অধিক শব্দে যারা কথা বলতে শেখে। তো এই যে প্রক্রিয়াগুলো কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একই, মানে এটি ঘটতেই থাকে। এটি কিন্তু এটি হচ্ছে সর্বজনীন প্রক্রিয়া এবং একটি সহজাত প্রক্রিয়া। তো সেই জন্য পরিণমনকে বলা হয়েছে যে পরিণমন হলো সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিণমন হলো অনুশীলন নিরপেক্ষ প্রক্রিয়া। কারণ কি দেখা যায় যে পরিণমনের জন্য কিন্তু কোনো প্রকার অনুশীলন প্রয়োজন হয় না। অর্থাৎ পরিণমন প্রক্রিয়াটি কারো ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা বা বাহ্যিক ইচ্ছা, অনিচ্ছা, পরিস্থিতি কোনো কিছুর উপরে কিন্তু নির্ভরশীল নয়। বৃদ্ধির উপরে কিন্তু অনুশীলন কিছুটা হলে নির্ভরশীল, অনুশীলনের উপরে কিন্তু বৃদ্ধি কিছুটা হলে নির্ভরশীল, কিন্তু পরিণমনের উপরে কিন্তু অনুশীলন মানে ব্যাপারটা হচ্ছে কি, অনুশীলনের উপর কিন্তু পরিণমন নির্ভরশীল নয়। তাই পরিণমনকে বলা হয় থাকে অনুশীলন নিরপেক্ষ প্রক্রিয়া। আসছি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শারীরিক ক্ষমতা অর্জনে সহায়তা করে। তো পরিণমনের মাধ্যমে শারীরিক ক্ষমতা অর্জিত হয়। কারণ দেখি যে পরিণমনের যখন ঘটতে শুরু করে, পরিণমনের ফলে শিশু তার আগে যে পরিমাণ খাদ্য খেত সে আস্তে আস্তে বেশি খাবার খায়। আস্তে আস্তে সে প্রথমে হামাগুড়ি দিত, তারপরে দাঁড়াতে শুরু করে, তারপর দৌড়তে শুরু করে। আগে যে পরিমাণ ওজন তুলতে পারত পরবর্তীকালে সে আরও বেশি পরিমাণ ওজন তুলতে পারে। তাই বলা যায় যে পরিণমনের মাধ্যমে শিশুর যে শারীরিক ক্ষমতা, সেই শারীরিক ক্ষমতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ শারীরিক ক্ষমতা অর্জনে পরিণমন সহায়তা করে থাকে। এরপর আসছি 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে পরিণমন হলো আংশিক জীবনব্যাপী প্রক্রিয়া। তো দেখো, মাতৃগর্ভে থাকার সময় থেকে কিন্তু পরিণমন শুরু হয়ে গেলেও জীবনের একটি বিশেষ পর্যায়ের পর থেকে কিন্তু আর পরিণমন ঘটে না, সে সময় কিন্তু পরিণমন বন্ধ হয়ে যায়। তাই সেই কারণে পরিণমনকে বলা হয়ে থাকে আংশিক জীবনব্যাপী প্রক্রিয়া। আসছি পরবর্তী 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টটি হলো পরিণমন হলো জৈবিক বিকাশের প্রক্রিয়া। তো দেখো, ব্যক্তির যে অভ্যন্তরীণ জৈবিক কেন্দ্রগুলির স্বাভাবিক বিকাশ রয়েছে। তো এই যে অভ্যন্তরীণ জৈবিক কেন্দ্রগুলো যে রয়েছে, এগুলোর যে স্বাভাবিক বিকাশ যে বিষয়টি রয়েছে, সেই স্বাভাবিক বিকাশের উপর কিন্তু পরিণমন কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে। তো এই যে জৈবিক বিকাশ যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, যেরকম কোনো বিশেষ কোনো রোগের কারণে, ধরো যেরকম যদি পোলিও রোগাক্রান্ত হয় শিশু, তাহলে কিন্তু তার পরিণমন কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তার কী হয়, সে পোলিও রোগগ্রস্ত শিশু তার বয়সে যে অন্যান্য শিশুরা যেভাবে হাঁটতে পারে, দৌড়তে পারে, কিন্তু রোগগ্রস্ত হওয়ার জন্য কিন্তু যেহেতু তার অভ্যন্তরীণ জৈবিক কেন্দ্রগুলির স্বাভাবিক বিকাশ অতটা ভালোভাবে হয় না, তার জন্য তার কিন্তু যে হাঁটা চলা কিন্তু বাধাপ্রাপ্ত করে থাকে। অর্থাৎ এটি সম্পূর্ণভাবে জৈবিক বিকাশের প্রক্রিয়া বলা হয় থাকে পরিণমনকে। আসছি পরবর্তী পয়েন্টে। পরিণমনকে বলা হয়ে থাকে যে অভ্যন্তরীণ বিকাশের প্রক্রিয়া। এটি শেষ পয়েন্ট আমাদের, অভ্যন্তরীণ বিকাশের প্রক্রিয়া। তো দেখো, পরিণমন হলো সম্পূর্ণভাবে ব্যক্তির একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া। বাহ্যিক পরিবেশের কোনো উপাদান, কোনো পরিস্থিতি বা কোনো প্রভাব কিন্তু এটির উপর কোনো প্রভাব ফেলে না পরিণমনের উপরে। যার জন্য পরিণমনকে বলা হয়ে থাকে যে পরিণমন হলো একটি অভ্যন্তরীণ বিকাশের প্রক্রিয়া। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝেছো বিষয়টি। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী যে 4 নম্বর ক্লাসে, 4 নম্বর এপিসোডে আমি আরেকটা প্রশ্ন আলোচনা করব। ততদিন সবাই ভালো থেকো। সবাইকে আবার একবার শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি।